আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির স্বপ্নের নদীতে বালুচরের হানা স্পষ্ট হতে শুরু করেছে। জামাতের নেতৃত্বে ৮টি ইসলামী দল সমাবেশ করে জানিয়ে দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোটের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্নের কিংস পার্টি এনসিপিও দিচ্ছে বিএনপির সঙ্গে না থাকার ইঙ্গিত। এমন কঠিন পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক স্বপ্নের দুরাশা স্পষ্ট হয়ে উঠছে বিএনপির সামনেও। অনেকটা অস্তিত্বের সংকটে পড়া দলটি এতদিনে বলছে, সরকারের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে ঐক্যের আর কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জুলাই সনদের কথিত সাংবিধানিক আদেশও মানবে না দলটি। একতরফা কোনো সিদ্ধান্ত ঘোষণা হলে দায় সরকারের উপর বর্তাবে বলেও সতর্ক করেছে বিএনপি। নানা দিকে কুলহারা দলটির মহাসচিব আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার বার্তা দিচ্ছেন। বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। প্রশ্ন হলো, কঠিন বাস্তবতা উপলব্ধি করেই কি বিএনপি মহাসচিবের এমন ঘোষণা? আবারও কি ফিরে আসছে ২০০৭ সালের দৃশ্য? দেশের প্রধান দুই দল নিজেদের বিভাজন দূর করে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে ফেরার চেষ্টা করছে। -2 ফর্মুলা কি আবারও ব্যর্থ হওয়ার পথে? এর বিপরীতে প্রতিপক্ষদের মেটিকুলাস প্ল্যান কি হবে? নানামুখী চাপে দিশেহারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে নতুন কি কৌশল দেখা যেতে পারে আগামী কয়েকদিনের রাজনীতিতে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ১৩ই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনার মধ্যে ১১ই নভেম্বর ঢাকায় সমাবেশ করে জামাতের নেতৃত্বে ৮টি ইসলামী দল। কর্মসূচি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, জুলাই সনদ আদেশ এবং গণভোটের আগে সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। সমাবেশে জামাত এবং মিত্র দলের নেতারা বিএনপির বিরুদ্ধে রণহুঙ্কার দিতেও ছাড়েননি। জামাতের আমির শফিকুর রহমান সাব জানিয়ে দেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই আন্দোলনের স্বীকৃতি লাগবে। দর্শক, অসুস্থ হওয়ার পর গত কয়েক মাস ধরে জামাতের আমির তেমন একটা বক্তব্য দেননি, কিন্তু ১১ই নভেম্বর একেবারে হুঙ্কার দিয়ে বলেছেন, যারা জুলাই মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই। বিএনপির নাম অবশ্য মুখে নেননি জামাতের প্রধান। তা না করে তিনি বলেছেন, জনতা কি চায় কান পেতে বোঝার চেষ্টা করতে হবে। যারা এটি বুঝতে ব্যর্থ হবে তাদেরকে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। সমাবেশে চূড়ান্ত হুমকি দিতেও ছাড়েননি শফিকুর রহমান। ৮ দলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলেছেন, যেন তেন নয়, একেবারে দুর্বার গতিতে আন্দোলন চালাতে চায় জামাত। সমাবেশে জামাতের অন্য নেতারাও ছিলেন রণমূর্তিতে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিএনপিকে হাইকোর্ট দেখিয়ে ছেড়েছেন। বলেছেন, সংবিধান মেনে সব করলে ২৬ সালে নির্বাচন অনুষ্ঠানের কথা কোথাও লেখা নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ২৯ সালে। সমাবেশে খেলাফত মজলিসের আমির মামুনুল হকের হুমকির ভাষাও ছিল পরিষ্কার। তিনি বলেছেন, দেশে গণভোটের আগে কোনো কিছু হতে দিবেন না। জুলাই সনদকে কোনো কাগজে সনদ হিসেবে রেখে দেয়া যাবে না। অবিলম্বে সরকারি আদেশের মাধ্যমে এর আইনি ভিত্তি দিতে হবে। দর্শক, ঢাকার বুকে সমাবেশ করে বিএনপির প্রতি পরিষ্কার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জামাত সহ ৮টি মিত্রদল। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন পেতে হলে নাকে খত দিয়ে আলী রিয়াজের হাড়জোড়ো সংবিধান মেনে নিতে হবে। আর সেটি করা হলে নির্বাচিত সংসদ পরিণত হবে তামাশায়। ভোটে জিতলেও বিএনপির একমাত্র দায়িত্ব হবে হাড়জোড়ো সংবিধানকে অনুমোদন। আবার সেই সংবিধানের মাধ্যমে কেবল দেশ গভীর অচলাবস্থায় পড়বে না, নিজেদের রাজনৈতিক কবর নিজেদেরই খুঁড়তে হবে বিএনপিকে। এমন এক জটিল সংকটে অনেকটা দিশেহারা বিএনপি খুঁজছে বের হওয়ার উপায়। দলের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে, নির্বাচনের স্বপ্ন মরীচিকায় পরিণত হয়েছে। বিএনপির কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি, ১০ই নভেম্বর রাতে জরুরি বৈঠকে কঠিন বাস্তবতা মেনে কঠোর হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে ১১ই নভেম্বর দলটির প্রভাবশালী নেতারা দিয়েছেন শক্ত বার্তা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ১০ নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে সবশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতে পরদিন সংবাদ সম্মেলন করেন খন্দকার মোশাররফ হোসেন। বলেন, জুলাই সনদের বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে বিএনপি তা মানতে বাধ্য থাকবে না। সেক্ষেত্রে সব দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে। সরকারের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে বক্তব্য দিচ্ছেন। এগুলো বিভ্রান্তিকর এবং ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। সংবাদ সম্মেলনে জামাত এবং মিত্রদের দাবি সরাসরি নাকচ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সাব জানিয়ে দেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এমনকি রাষ্ট্রপতির পক্ষ থেকেও
জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই। সরকার চাইলে এ বিষয়ে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে। বিএনপির অবস্থান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এখন কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা এখন বাংলাদেশে নেই। বিদ্যমান সংবিধানে একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়নের ক্ষমতা নেই বলেও স্পষ্ট করেন তিনি। দর্শক, বিএনপি এতদিন কেবল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার তারা আরো এক ধাপে গিয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে এমন আদেশ দেওয়ার সুযোগ নেই বলেছে। অর্থাৎ বিএনপি বুঝিয়ে দিয়েছে জুলাই সনদ এখন পুরোপুরি একটি ডেড হর্স। এটি কেন্দ্র করে তারা আর কোনো পাতানো খেলায় পা দিতে রাজি নয়। সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিও শক্ত ভাষায় নাকচ করেছে বিএনপি। এর অর্থ হলো জামাত সহ 8টি ইসলামী দল, এমনকি এনসিপির দাবি বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। প্রশ্ন হলো, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কি হবে? বিএনপির নীতি নির্ধারকেরা বর্তমান সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনা মেনে নিয়েছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। এখন মাঠে শক্তি প্রদর্শনের মনোযোগ দিতে চায় দলটি। সেক্ষেত্রে আগামীতে দেখা যেতে পারে নতুন মেরুকরণ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 11ই নভেম্বর ঠাকুরগাঁয়ে অনেকটা ইউটার্ন নেয়ার মতো বক্তব্য দেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে তাৎক্ষণিক অভিনন্দন জানানো মির্জা ফখরুলের কণ্ঠে এদিন শোনা যায় একেবারে ভিন্ন সুর। বলেন, বিএনপির প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে সে পথে তারা হাঁটতে চান না, বরং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হবে। জামাত সহ কয়েকটি দল পিআর পদ্ধতির নামে জনগণের উপর জবরদস্তি করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। দর্শক, বিএনপির অবস্থানের নানামুখী পরিবর্তনের ইঙ্গিত থেকে সামনের রাজনীতির মাঠের নতুন মেরুকরণের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। সেই সঙ্গে অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ মিত্রদের নির্বাচন নিয়ে অনীহাও পরিষ্কার হচ্ছে। একই সঙ্গে স্পষ্ট হচ্ছে বিএনপির সঙ্গে দূরত্ব। এনসিপির পক্ষ থেকে ইঙ্গিত এসেছে তাদের সঙ্গেও বনিবনা হচ্ছে না বিএনপির। দলের নেতা হাসনাত আব্দুল্লাহ 11ই নভেম্বর জানান, সংস্কারের পক্ষে থাকা দলের সঙ্গে এনসিপি কেবল জোটবদ্ধ হতে আগ্রহী। যারা সংস্কারের বিপক্ষে, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে কোনো জোট হবে না। নভেম্বরে হিমেল বাতাসের মাঝে এসব মেরুকরণে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। সেই সঙ্গে বাড়ছে ব্যাপক সংঘাত সহিংসতার আশঙ্কা। বিএনপির কঠোর অবস্থানের প্রেক্ষাপটে সরকারের ভূমিকা কি হতে যাচ্ছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল 11ই নভেম্বর জানান, রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসেনি, ফলে জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ অন্তর্বর্তী সরকার কি নিতে হচ্ছে সেই পদক্ষেপ 2 থেকে 3 দিনের মধ্যে জানানো হবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 15 মাসে সবচেয়ে বেশি মাতামাতি হয়েছে সংবিধান সংস্কার নিয়ে। আলী রিয়াজের পরিচালনায় মাসের পর মাস চলেছে নাটক। সরকারের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা, টেলিভিশনের লাইভ সম্প্রচার হয়েছে। ঘটা করে 2 দফায় সংসদ ভবনের সামনে হয় বিলাসবহুল আয়োজন, অথচ এতদিন পরে এসে আইন উপদেষ্টার কথায় পাওয়া যাচ্ছে বিরক্তির ইঙ্গিত। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সংস্কার ভাবনার ক্ষেত্রে সবকিছু সংবিধানের মধ্যে আটকে গেছে। বলেন, একদল মানুষ পাগল হয়ে গেছে, মানে সমস্ত সংস্কার শুধু সংবিধানে করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছুই ইম্পর্টেন্ট না। আইন উপদেষ্টা বলেন, একটি বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখলেই সবকিছু ভালো হয়ে যাবে না। সংবিধান কোনো ম্যাজিক নয়। দর্শক, প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের মিত্ররা মাসের পর মাস ধরে নতুন সংবিধানে নতুন বাংলাদেশ গড়ার গাল গল্প শুনিয়েছেন। আলী রিয়াজকে উড়িয়ে আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। দিনের পর দিন কেটেছে শাসনতন্ত্র বদলে দেওয়ার তত্ত্ব তালাশ। দেশের সব সংকটের মূল 72 রচিত সংবিধান, এমন বয়ান এখনো দিয়ে যাচ্ছেন সরকারপন্থীরা। অথচ আসিফ নজরুল এতদিনে বলছেন সংবিধান একটি বই ছাড়া আর কিছুই নয়। সেখানে যাই লেখা থাকুক, মানুষের মানসিকতার পরিবর্তন না হলে কিছুই বদলাবে না। তাহলে এতদিন সরকার এবং তার মিত্ররা যা শুনিয়েছেন সবই কি ছিল কথার ফুলঝুরি? ঘটা করে মাসের পর মাস ধরে চলা আয়োজনের সবই কি ছিল পণ্ডশ্রম? এসব করতে গিয়ে দেশকে খাদে ঠেলে দেওয়ার দায় তাহলে কাদের? কিভাবে হবে এর জবাবদিহি? এখন এ পর্যন্ত, সবাই ভালো। 13 নভেম্বর ঢাকা শহরে কি ঘটছে? এই টেনশনে, এই উত্তেজনায় আমাদের যে সিনিয়র সিটিজেন উপদেষ্টা বৃন্দ ঘুমাতে পারছে না, ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, ঘন ঘন মাথা চুলকাচ্ছেন, মাথা ঘামছে।
তাদেরকে নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিও। এবং একই সাথে দর্শক, আপনারা যারা ভাবছেন যে আগামীকাল 13 নভেম্বর ঢাকা শহরে কি হয়ে যাবে, কমপ্লিট লকডাউন, এই লকডাউনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথমবার ঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। এর আগে আমরা জানতাম যে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে মানে বিভিন্ন ধরনের পণ্ডিত লোকজন বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই প্রথম একটা কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি শেখ হাসিনার যে মাঝে মাঝে আমরা যে তার টেলিকনভারসেশন গুলা শুনি, তার মধ্যে একটার মধ্যে শোনা গিয়েছে যে তিনি এটা এন্ডোর্স করেছেন। সুতরাং 13 নভেম্বর যেদিন কি একটা কোর্ট বলে, ওইটাকে কি প্রাণী যেন লাফায় চলে, ক্যাঙ্গারু কোর্ট, এই ক্যাঙ্গারু কোর্টের ভিতর থেকে শেখ হাসিনার নামে একতরফা যে বিচারের রায় বের হবে, এবং সেই বিচার কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন। যে মাঝখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ হয়েছে যেখানে সরকারের দেওয়া শেখ হাসিনার এক উকিল হেসে যে কথাগুলো বলছেন, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, সেটাতে আমরা যাচ্ছি না, কিন্তু সেই রায়কে কেন্দ্র করে 13 নভেম্বর ঢাকা শহরে লকডাউন ডাকা হয়েছে। ইতিমধ্যে এটাকে কি বলা যায় যে মাথায় উঠে যায় না, ওই মাথায় উঠে গেছে টেনশনে। আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে, এবং আজকে স্বরাষ্ট্র, এই ভিডিওটি যখন করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছে না, ওই যে কি নাম, ওই যে জাহাঙ্গীর ভাই, ওই জাহাঙ্গীর সাহেব বলেছেন যে খুব প্রস্তুতি আছে, প্রিপারেশন আছে, এবং উনি সারা বাংলাদেশের যত বাহিনীর যত মেম্বার টেম্বার আছে ইলেকশনের নাম করে সব শুনিয়ে দিয়েছেন। 5 লাখ আনসার আছে, 2 লাখ এই আছে, 1 লাখ এই আছে, এবং আমাদের নয়নমণি ওয়াকার সাহেব তার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, তারাও অ্যাকশনে থাকবেন বলে শোনা যাচ্ছে। যদিও সেনাবাহিনীর 50% অলরেডি ব্যারাকে ফিরে গেছেন বলে বাজারে শোনা যাচ্ছে, সরকার সেটাকে স্বাভাবিক কারণেই অস্বীকার করছেন বা দামাচাপা দিয়ে রাখছেন, বলতে চাচ্ছে না। এই অবস্থায় আসলে 13 নভেম্বর কি ঘটবে? প্রিয় দর্শক, আপনাদের কি ধারণা? আপনাদের যার ধারণাটা কমেন্ট বক্সে বলবেন, আমরা মিলিয়ে দেখবো 13 তারিখের পরে আসলে কি ঘটে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ধারণা 13 নভেম্বর খুব সিগনিফিকেন্ট কোনো কিছু ঘটতে যাবে না। কেন ঘটতে যাবে না? কারণ আওয়ামী লীগ যে ট্যাকটিক নিয়েছে, যে কৌশল নিয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে, সেটা হচ্ছে বাঘ আইলো সিস্টেম। আমরা সকলেই জানি সেই রাখাল বালকের গল্প, যে প্রতিদিন বলতো বাঘ আইলো, এবং গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসতো। এইভাবে করতে করতে একটা সময় লোকজন তিতিবিরক্ত হয়ে বললো যে না, ওর কথা বিশ্বাস করা যাবে না। ঠিকই ওই সময় বাঘ আসলো। আমার ধারণা আওয়ামী লীগ এখন এই বাঘ আইলো স্লোগান দেওয়া শুরু করেছে, এবং এই স্লোগান আপনারা দেখবেন যে তাদের কিছু প্রস্তুতি হচ্ছে, বাইরে তারা প্রচুর মিছিল করছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করছে, এবং এই মিছিলগুলো এখন আগে যেটা বলে একটু কি বলা যায়, তাদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলেন আমাদের সরকারি দলের লোকজন, যে এইখানে জয় বলে আর 2 মাইল দূরে গিয়ে বাংলা বলে। এখন দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে একই জায়গায় জয় বাংলা বলা শুরু করেছে, লোকজন বাড়ছে। আমি জানি না এই লোকজন আওয়ামী লীগ কোথা থেকে পাচ্ছে, কারণ আমার যতটুকু জানা যে বাংলাদেশের সব জেলখানা তো আছেই, যেগুলো পুরনো জেলখানা ছিল ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, যেগুলো উদ্বোধনের অপেক্ষা ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীকে জায়গা দেওয়া যাচ্ছে না, এই পরিমাণ নেতাকর্মী তারা গ্রেফতার করেছেন। এর বাইরে যেটা আছে, আমরা জানি যে এনসিপি এবং আমার বিএনপি ভাইদের কি বলে মামলা বাণিজ্য, এক হত্যা মামলায় 300 লোকের নাম দিয়ে যারা টাকা দিতে পারে দেয়, তার বাকিদেরকে ঢুকিয়ে দিচ্ছেন। এই যখন অবস্থা, তখন 13 নভেম্বর আসলে কি হতে যাচ্ছে? নাম্বার 1, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 13 তারিখে খুব বড় আকারে কোনো জনসমাগম এই মুহূর্তে ঢাকা শহরে করবে না। এটা করবে না কারণ তারা তাদের শক্তি সঞ্চয়ের জায়গাটা রাখতে চায়। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তারা ওই ফাঁদে পা দিতে চাচ্ছে না। হুট করে গত 2-3 দিন ধরে প্রচুর ককটেল বিস্ফোরণ হচ্ছে গোটা ঢাকা শহরে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জায়গায় আবার সেই আগের সিগনেচার যেটা হচ্ছে বাস পুড়িয়ে দেওয়া, সে বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এইভাবে একটা টেনশন উত্তেজনা তৈরি করে আওয়ামী লীগ যে বাস পোড়ায় এই দাগটা আওয়ামী লীগের উপরে দিতে চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাস পোড়াতো, আমি বলছি না যে তারা খুব সহজ সরল ভালো লোক, তারা এগুলো করে না বা অতীতে করে নাই, সেক্ষেত্রে হয়তো বড় সিগনিফিকেন্ট সংখ্যা হতো, মানে তাদের যদি সেই প্রস্তুতির জায়গাটা থাকতো, আওয়ামী লীগের পক্ষে ঢাকা শহরে 50টি বাস একদিনে পুড়িয়ে দেওয়া সম্ভব। 7টা জায়গায় ককটেল মেরেছে, একটা জায়গায় দেখলাম আবার এনসিপি দৌড়ে গিয়া একটা ছেলেকে গ্রেফতার করে ফেলেছে বা ধরে ফেলেছে, সেই ছেলে আবার শিবির করে বলে আমি দেখলাম বিএনপির এক নেত্রী বলছেন, রাজনীতি ভাই। যাই হোক, এখন ওই 7 জায়গায় ককটেল ফাটিয়ে বা 10 জায়গায় ককটেল ফাটিয়ে ত্রাস করার জায়গায় না, আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে, তারা একসাথে 100, 150, 200 জায়গায় ঢাকা শহরের ভিতরেই হয়তো 2 ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারতো বা ত্রাস তৈরি করতে পারতো। বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের ম্যাপিং, এগুলা
হয় এজেন্সি করতে পারে, সরকার করতে পারে, অথবা আমি বলছি না যে আওয়ামী লীগ করতে না পারে, আওয়ামী লীগও করতে পারে, কিন্তু দলীয়ভাবে স্ট্রাকচার্ড ওয়েতে তাদের আক্রমণ হলে আরো অনেক বড় আক্রমণ হতো। এই সব কিছু মিলিয়ে 13ই নভেম্বরের যে কর্মসূচিটি আছে সেটা কিছুটা আমি বলবো যে জনসমর্থনের উপর নির্ভর করে আওয়ামী লীগ একটু চেক করতে যাচ্ছে, এবং সেই জনসমর্থন কিছুটা তারা পাবেন। আমরা দেখলাম যে কিছু কিছু মিছিল যেটা হচ্ছে, তারা কেন এখন দৌড় দিয়ে মিছিল করছে না, ধীরে সুস্থে মিছিল করার সুযোগ তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে আশেপাশে জনগণ রিয়েক্ট করছে না, যেটা একসময় ধরে নেওয়া হয়েছিল যে আশেপাশে জনগণ বোধহয় বিরক্ত হবে, বরঞ্চ কিছু কিছু জায়গায় আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে জনগণের এক ধরনের মৌন সম্মতিও আছে, এবং এই মৌন সম্মতি থাকাটা হচ্ছে সিগনিফিকেন্ট। এবং আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করে চায়, সেটা তাদেরকে জনগণকে নিয়েই করতে হবে। সেটা ককটেল দিয়ে হবে না, সেটা বাস পুড়িয়ে হবে না, সেটা কোনো ধরনের সংঘর্ষ সংঘাতের মাধ্যমে হবে না। শুধু তাই নয়, তাদেরকে যাতে বাস পোড়ানো এবং ককটেল মারার জন্য কেউ চিহ্নিত না করে, এই জায়গাটা তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই দুটো সতর্ক জায়গা যদি তারা থাকতে পারেন, জনসম্পৃক্ততা যদি তৈরি হয়, তাহলে আওয়ামী লীগ 13 নভেম্বর যে উত্তেজনা তৈরি করেছে, যে টেনশন তৈরি করেছে সরকার এবং সরকারি সকলগুলো রাজনৈতিক দলের মধ্যে, এইটা হয়তো কেটে যাবে। কিন্তু এটা কি শেষ? এখানে কি কাহিনী শেষ হয়ে যাবে? এটা আসলে কাহিনী শেষ হবে না। এটা ওই যে বাঘ আইলো সিস্টেম শুরু হচ্ছে। কারণ যে জুলুম, যে অত্যাচার, যে নিপীড়ন এই সরকার করছে, আওয়ামী লীগের উপর করছে, আওয়ামী লীগের নাম করে সাধারণ মুক্তিকামী সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা স্পিরিটে যারা আছে তাদের উপরে করছে, এটা তাদেরকে হার্ন করবে, এটা তাদেরকে ফেরত আসবে। এই যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে, বাংলাদেশ এই জিনিস ভুলে যাবে, এটা যদি কেউ মনে করে থাকেন বোকার স্বর্গে আছেন। এই যে শত শত নিরীহ মানুষকে হত্যা মামলা, এই মামলা সেই মামলা দিয়ে চাঁদাবাজির বাণিজ্য হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, বাংলাদেশ এগুলো ভুলে যাবে মনে করে থাকলে ভুল করবেন। এর আগে বহু শাসক বহুবার এটা ভেবেছিলেন এবং তারা ভুল করেছেন। আমি আজকে দেখলাম এবং খুব আশ্চর্য হলাম, বদরুদ্দিন আহমদ কামরান আমাদের সিলেটের মেয়র ছিলেন, সাবেক মেয়র, মারা গিয়েছেন। ওনার বাড়িতে গেছে ওনার ছেলে শিপলুকে গ্রেফতার করতে গিয়েছে। শিপলু আওয়ামী লীগের নেতা, তাদেরকে পায় নাই। তাদের পাশের ঘরে, মানে এটা একটা জয়েন্ট ফ্যামিলি, আমি ওই পরিবারকে চিনি, খুব ব্যক্তিগতভাবে চিনি, জয়েন্ট ফ্যামিলি, তাদের অনেকগুলা বাসা আছে, মানে পুরোনো বাড়ির কম্পাউন্ড, গ্রামের বাড়ির মতো। ক্লাস 9-এ পড়ে তার ভাতিজা, যেটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে, ঢাকা সিলেটের একটা ভালো স্কুলে পড়ে, সে নিরীহ একটা লেখাপড়া করা ছেলে, তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। এবং এর আগে আপনাদের মনে আছে শিবিরের সাথী একটাকে জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে যাত্রাবাড়িতে হত্যা করে ঝুলিয়ে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল, এবং আমরা ব্যাপক সুশীল সমাজ হাহাকার, আমি সহ হাহাকার করে উঠেছিলাম, আহারে এই কচি ছেলেটার উপরে কি জুলুমটা যে এই আওয়ামী লীগ সরকার করছে। আমরা যারা সেই হাহাকার করছিলাম, আমার মনে হয় আমি ছাড়া আর কেউ এখন, এই যে বদরুদ্দিন আহমদ কামরানের ক্লাস 9-এ পড়া ভাতিজা, তাকে কোনো কারণ ছাড়া পাশে বাসায় থাকে, তাকে গ্রেফতার করে ফেলা হলো, এবং বলা হয়েছে অনেক দূরে, লালাবাজারে, মানে লালাবাজার কিন্তু শহরের ভিতরে না, বেশ দূরে একটা জায়গায়, নাকি হাইওয়েতে সে কোনো একদিন মিছিল করছিল ছাত্রলীগের নামে। এই যে জুলুমবাজি করছে, কারণ হচ্ছে আর তো গ্রেফতার করতে করতে আর বাকি নাই। গ্রেফতার করতে করতে এসে এখন ক্লাস 9-এর বাচ্চাদেরকে ঠেকছে, আগামীতে হয়তো ক্লাস 7-এর বাচ্চাকে গ্রেফতার করতে যাবে, ক্লাস 5-এর বাচ্চাকে গ্রেফতার করতে যাবে, এবং এগুলো ঘুরে আসবে না, ফিরে আসবে না, সেটা আশা করে লাভ নাই। সুতরাং বাঘ আইলো নিয়ে আমি উপদেষ্টাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা ভয় পায় না, কিন্তু একটা সময় এই যে নির্যাতন আপনারা করছেন, এই যে নিপীড়ন আপনারা করছেন, এর প্রতিটি আপনাদের কাছে ফেরত আসবে, এবং তখন আমি পিছন থেকে দাঁড়িয়ে বলতে পারবো, দৌড়ারে বাঘ আইলো।